বসে থাকতে আমার একদম ভালো লাগছে না। মা বাবাও তো বাইরে খাবার সংগ্রহ করতে গেছে। যাই, ঘরে আর বসে না থেকে কুহুর বাড়িতে গিয়ে কুহুর সাথে একটু খেলা করি। এ কথা বলে ছোট্ট টিংটিং তার বাড়ি থেকে কুহুর বাড়িতে খেলতে যায়। বাবা, কুহু, তোর মা বাবা কতগুলো খেলনা কিনে দিয়েছে তোকে। আমাকে একটু খেলতে নিবি রে তোর সাথে? খেলবি? খেলবি আমার সাথে? আয় আয়, বস এখানে, এই খেলনাগুলো নিয়ে খেলি, আয়। এ কথা বলে কুহুর খেলনা দিয়ে টিংটিং কুহুর সাথে খেলতে থাকে। হঠাৎই টিংটিং খেলতে খেলতে কুহুর একটা খেলনা ভেঙে ফেলে। ঠিক সেই সময় সেখানে কুহুর মা কাকুলি কাক চলে আসে। হায় 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 রে, এই ফকিরের ছানা, তুই আমার মেয়ের খেলনা ভেঙে ফেললি? জীবনে চোখে দেখেছিস এমন দামি খেলনা? কাকিমা, আমার ভুল হয়ে গেছে কাকিমা, আমি বুঝতে পারিনি। এভাবে এভাবে এই খেলনাটা আমি ভেঙে ফেলবো আমি বুঝতে পারিনি। টিংটিং এর কথা শুনে কাকুলি কাক আরো রেগে যায় আর টিংটিংকে মারতে থাকে। টিংটিং কাঁদতে কাঁদতে বলে, কাকিমা, আমাকে আর মেরো না কাকিমা, আমার বড্ড লাগছে, তুমি আমাকে আর মেরো না। একটা গরিবের ছানা হয়ে আসবি আর কোনোদিন বড় লোকের মেয়ের সাথে খেলতে? তুই জানিস না বড়লোক আর গরিব কোনোদিনও এক হতে পারে না? যা, এক্ষুনি বেরিয়ে যা এখান থেকে, ফকিরের বাচ্চা কোথাকার। কোনোদিন আমার মেয়ের সাথে আর খেলতে আসবি না। বেচারি টিংটিং কাকুলির এমন দাম্ভিকতা দেখে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। টিংটিং কাঁদতে কাঁদতে তার মা বাবাকে সব ঘটনা খুলে বলে। কাঁদিস না মা, কাঁদিস না। তুই তো জানিস বড় লোকেরা গরিবদের সহ্য করতে পারে না। আমি আর তোর বাবা কাল তোকে বনের মধ্যে ঘুরতে নিয়ে যাব সোনা। হ্যাঁ রে মা, নিজের যা আছে সেই সামর্থ্য অনুযায়ী আমাদের আনন্দ উপভোগ করা উচিত। আমাদের তো তোকে খেলনা কিনে দিয়ে আনন্দিত করার ক্ষমতা নেই রে মা, তাই তোকে আমরা কাল ঘুরতে নিয়ে যাব। মা বাবা, তোমরা আমাকে কাল ঘুরতে নিয়ে যাবে? কি মজা, কি মজা। এভাবে সেই দিনটি কেটে যায়। পরের দিন সকালবেলা টোনাটুনি তাদের মেয়ে টিংটিংকে নিয়ে বনের মধ্যে ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এই টিংটিং, কাকু কাকিমাকে নিয়ে কোথায় যাচ্ছিস রে? আরে পারুল, মা বাবা তো আজ আমাকে বনের মধ্যে ঘুরতে নিয়ে যাচ্ছে। জানিস তো, আজ আমি প্রথম বন ঘুরতে বেরিয়েছি। তুই বন ঘুরতে যাচ্ছিস? ও টুনি কাকিমা, টোনা কাকু, আমাকেও নিয়ে যাবে গো তোমাদের সাথে? আমিও কোনোদিন বন ঘুরে দেখিনি। টিংটিং এর মতো আমিও বন ঘুরে দেখতে চাই। তুই যেতে চাস মা পারুল? আচ্ছা ঠিক আছে, আমরা তোকে নিয়ে যাব, কিন্তু তার আগে যা, তুই তোর মা বাবার কাছ থেকে আমাদের সাথে যাওয়ার জন্য অনুমতি নিয়ে আয়। না না কাকিমা, কোনো অনুমতি লাগবে না, নিয়ে চলো তো তোমাদের সাথে আমাকে। না না পারুল মা, আমরা তোমার যতই পরিচিত হই না কেন, অন্যদের সাথে একা একা কোথাও যেতে চাইলে অবশ্যই নিজের মা বাবাকে জানিয়ে যাওয়া উচিত, জানো? তা না হলে যে তোমার বাবা মা তোমার জন্য অনেক চিন্তা করবে। ঠিক আছে কাকু, তোমরা এখানে আমার জন্য অপেক্ষা করো, আমি এক্ষুনি বাবা মার কাছ থেকে অনুমতি নিয়ে আসছি। এ কথা বলে পারুল সেখান থেকে উড়ে বাড়িতে চলে যায় আর তার বাড়ি গিয়ে তার বাবা মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে, এই যে আমি এসে গেছি, আমি বাবা মাকে বলে এসেছি কাকিমা। চলো এবার তোমরা তোমাদের সাথে আমাকে নিয়ে চলো তো। পারুলের এ কথা শুনে টিংটিং এর মা বাবা পারুলকেও তাদের সাথে বন ঘুরতে নিয়ে যায় আর টোনাটুনিও তাদের মজা করা দেখে অনেক খুশি হয়। না, এভাবে সারাদিন এ গাছতলা থেকে ও গাছতলায় বসে থাকতে আমার আর ভালো লাগছে না। জীবনে আমার কোনো আনন্দই নেই। আমার সাথে বনের কোনো পাখি মিশতে চায় না,
কারোর সাথে কথা বললেই আমার ঝগড়া লেগে যায়। হা হা হা, এই তো আমার দুষ্টু মাথায় একটা শয়তানি বুদ্ধি এসেছে। এই বুদ্ধি দিয়ে আমি অন্যদের সাথে মজা করতে পারবো, আর আমার সময়ও কেটে যাবে। অলসভাবে বসে বসে আর সময় কাটাতে হবে না আমার। যাই, বুদ্ধিটা কাজে লাগাই। এ কথা বলে যজ্ঞ কাক গাছতলা থেকে উঠে একটা মাঠের মধ্যে চলে আসে আর জোরে জোরে চিৎকার করতে করতে বলতে থাকে, বাঘ, বাঘ, বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! আমাকে বাঘে আক্রমণ করেছে। দয়া করে কে কোথায় আছো? আমাকে বাঁচাও! একি একি, কেউ বাঘ বাঘ বলে চিৎকার করছে মনে হয়। নিশ্চয়ই কাউকে বাঘে আক্রমণ করেছে। যাই, লাঠি হাতে ছুটে যাই, ওই বাঘকে তাড়িয়ে তাকে রক্ষা করি। এ কথা বলে টুনি লাঠি হাতে যজ্ঞ কাকের চিৎকার অনুসরণ করে সেখানে ছুটতে যায় আর যজ্ঞ কাককে গিয়ে বলে, কোথায় কোথায় বাঘ? আমি তোমাকে বাঁচাতে এসেছি। বলো বলো, কোথায় বাঘ? বাঘ তোমার কোনো ক্ষতি করেনি তো? হা হা হা, কেমন বোকা বানালাম তোকে! কোনো বাঘ তো আমাকে আক্রমণ করেনি। আমি তো শুধু মিথ্যে কথা বলে একটু মজা করলাম। হা হা হা। দেখো যজ্ঞ, এভাবে মিথ্যে বলে মজা নেওয়া কিন্তু একদম উচিত নয়। আর এটা তুমি একদম ঠিক করনি। তোমার এই মজার জন্য আমি আমার কাজ ফেলে এসেছি, জানো? আরে যাও যাও, আমি কি তোমাকে নাম ধরে ডেকে এনেছি? আমার মজা করার ইচ্ছে ছিল, তাই মজা করেছি। এখন তুমি আসতে পারো। মিথ্যে কথা বলে মজা করো না যজ্ঞ। দেখবে এই মিথ্যে কথার জন্যই বড় রকমের এক বিপদে পড়বে তুমি। এ কথা বলে টুনি তার কাছে আবারও চলে যায়। এদিকে যজ্ঞ টুনির কোনো কথাই কানে তোলে না। আজকে আমি আরো জোরে জোরে বাঘ বাঘ বলে চিৎকার করব। আমি চাই আমার মিথ্যা চিৎকার শুনে অনেক পাখি আমার কাছে ছুটে আসুক। আর যখন এসে দেখবে আমাকে কোনো বাঘই আক্রমণ করেনি, তাদের চেহারাগুলো দেখতে যা হবে না, একদম বোকা বোকা। এ কথা বলে যেমনি যজ্ঞ কাক আবারও মিথ্যে বাঘ বাঘ বলে চিৎকার করতে যাবে, অমনি সত্যি সত্যি বাঘ তার সামনে চলে আসে। পেয়েছি, আজ আমার মনের মতো শিকার পেয়েছি। তোকে খেয়ে আজ আমার পেট ভরাবো। ওরে বাবা রে, আজ তো দেখছি সত্যি সত্যি আমার উপর বাঘ আক্রমণ করেছে। বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! বাঘ, বাঘ এসেছে! যজ্ঞ কাক যখন এভাবে চিৎকার করছিল, সে সময় কিছু দূরের এক জমিতে টুনি আর বিউটি পায়রা কাজ করছিল। আরে আরে, ওটা যজ্ঞ কাকের গলা না? বাঘ বাঘ বলে চিৎকার করছে। নিশ্চয়ই যজ্ঞ বিপদে পড়েছে। নে, হাতে লাঠি তুলে নে টুনি, যজ্ঞকে আমাদের বাঁচাতে হবে। আরে বিউটি, যজ্ঞর সব চিৎকারে তুমি কান দিও না তো। ও একটা মিথ্যেবাদী কাক। ওভাবে প্রতিদিন মিথ্যে কথা বলে বলে বনের পাখিদের সাথে মজা নেয়। তুমি মনোযোগ দিয়ে জমিতে কাজ করতে থাকো তো। তাহলে ওই পাজির যজ্ঞ বেশ খারাপ একটা পাখি তো। ও যদি সত্যি সত্যি কোনোদিন বাঘের মুখে পড়ে, তাহলে ওর মিথ্যা কথার জন্য কেউ সাহায্য করবে না। যাই, ওই যজ্ঞকে বাঁচাতে না গিয়ে আমি বরং কাজে মনোযোগ দেই। এ কথা বলে বিউটি আর টুনি তাদের জমিতে কাজ করতে থাকে। এদিকে যজ্ঞ কাক আত্মচিৎকার করেও কারো সাহায্য পায় না, বাঘ তাকে খেয়ে ফেলে। এভাবে মিথ্যে কথা বলার জন্য যজ্ঞ কাক কারো সাহায্য পায় না। দেখ ভাই রাজু, আমাদের জমিতে কত সুন্দর ফসলের চারা গজিয়েছে। জমিটা পুরো সবুজে ভরে উঠেছে, তাই না? সবই সৃষ্টিকর্তার আশীর্বাদে হয়েছে রে। সৃষ্টিকর্তা না চাইলে কি জমিতে চারা হতো বল? সে না হয় বুঝলাম,
সৃষ্টিকর্তার আশীর্বাদে চারা গজিয়েছে, কিন্তু তার জন্য তো আমাকে পরিশ্রম করতে হয়েছে, তাই না? এবার চল দুই ভাই মিলে জমির আগাছাগুলো পরিষ্কার করি। আরে, আগাছা পরিষ্কার করে লাভ কি? সৃষ্টিকর্তা চাইলে আগাছার মধ্যে ভালো ফসল ফলিয়ে দিবে। আমার খুব ঘুম পেয়েছে, আমি চললাম। রাজু টোনা এসব বলে চলে যায়। এদিকে টোনা ওর দিকে হা করে তাকিয়ে থাকে। আসলে টোনা আর রাজু দুই ভাই ছিল। টোনা অনেক পরিশ্রমী একটা পাখি, কিন্তু রাজু অনেক অলস ছিল। সে সব সময় পরিশ্রম না করে সৃষ্টিকর্তার উপর নির্ভর করে চলতো। বাবা, ফসল তো পেকেছে। যাক, আমার এতদিনের পরিশ্রম তবে সার্থক হলো। আরে দাদা, এসব পরিশ্রমের ফল নয় রে, এগুলো সবই সৃষ্টিকর্তার আশীর্বাদে হয়েছে, বুঝেছিস? এজন্যই তো আমি সব সময় সৃষ্টিকর্তার কাছে চাই, তিনি সব দেয়, জানিস? শোন রাজু, পরিশ্রম ছাড়া কোনোদিনও ভালো ফল পাওয়া যায় না, বুঝতে পেরেছিস? তোকে বলে লাভ নেই, তুই এসবের কিছুই বুঝবি না। যাই, এবার ফসল কেটে বাজারে বিক্রি করে আসি। দাদা, সৃষ্টিকর্তার কৃপায় তো এবার আমাদের অনেক ভালো লাভ হয়েছে। এখন বেশি লাভের ভাগটা আমাকে দিয়ে দে তো। লাভটা আমি তোকে দিব মানে? বীজ রোপণ থেকে শুরু করে ফসল কাটা পর্যন্ত সব কাজ আমি করেছি, তুই একটু আমাকে সাহায্য করিসনি। পরিশ্রমটা আমি বেশি করেছি, বেশি লাভের ভাগটা আমারই প্রাপ্য। পরিশ্রমের একটা মূল্য আছে, বুঝেছিস? বারে, তুই বুঝি একাই পরিশ্রম করেছিস? আর আমি যে সারাদিন বসে শুয়ে দাঁড়িয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছি যেন আমাদের জমিতে ভালো ফলন হয়, এটা বুঝি আমার পরিশ্রম নয়? শোন, তোর থেকে বেশি পরিশ্রম করেছি আমি, তাই বেশি লাভের ভাগটা আমি নিব। না, আমি তোর থেকে বেশি পরিশ্রম করেছি, তাই বেশি লাভের ভাগটা আমি চাই। দুই ভাইয়ের মাঝে তর্ক লেগে যায়। এমন সময় ওদের সামনে একজন বৃদ্ধা আসে। আরে থামো থামো, তোমরা রাস্তার মাঝে এভাবে ঝগড়া করছো কেন? আমি সবটা শুনলাম, আড়াল থেকে বুঝেছো তোমরা দুই ভাই, তাই তো? হ্যাঁ বুড়িমা, দেখো না, আমার ছোট ভাই একটুও পরিশ্রম করেনি। আমি একাই রোদে বৃষ্টিতে খেটে পরিশ্রম করে ফসল ফলিয়েছি, কিন্তু এখন ও আমার থেকে বেশি লাভের ভাগটা চাচ্ছে। তুমি বলো বুড়িমা, এই বেশি লাভের ভাগটা কার প্রাপ্য? বুঝেছি এবার, তোরা দুজন আয় আয় আমার সাথে, আমি তোদের ঝগড়ার সমাধান দিব। বৃদ্ধা দুই ভাইকে নিয়ে তার বাড়িতে যায় আর দুই ভাইকে দুটো বস্তা দেয়। এই নে, তোদের দুই ভাইকে আমি দুটো বস্তা দিলাম। এই বস্তা দুটোতে পাথর মিশ্রিত ধান আছে। তোরা এই বস্তা থেকে পাথর আর ধান আলাদা করে আমার কাছে কাল সকালে নিয়ে আসবি। যে এই কাজে সফল হবি সেই পাবি বেশি লাভের ভাগ, কেমন? বৃদ্ধার কথা মতো দুই ভাই বস্তা নিয়ে বাড়ি চলে আসে। এদিকে টোনা সারা রাত জেগে বস্তার ধান থেকে পাথরগুলো আলাদা করতে থাকে, আর অন্যদিকে সৃষ্টিকর্তা চাইলে আপনা আপনি বস্তা থেকে পাথরগুলো আলাদা হবে, আর তখন আমি পাবো বেশি লাভের ভাগটা। সৃষ্টিকর্তা, তুমি আমায় আশীর্বাদ করো। এ কথা বলে রাজু ঘুমিয়ে পড়ে। বুড়িমা, আমরা চলে এসেছি। ওরে, তোরা চলে এসেছিস?
তা তোদের বস্তার মুখগুলো এবার খোল খোল দেখিনি। ওরা দুজন বস্তার মুখ খোলে। টোনার বস্তার মধ্যে একটা পাথরও থাকে না, একেবারেই পরিষ্কার ধান থাকে। আর অন্যদিকে রাজুর বস্তায় পাথর থেকে যায়। আরে বাহ, টোনা তো বেশ পরিশ্রমী, ধান থেকে পাথর আলাদা করেছে। কিন্তু রাজু, তুই তো কোনো পরিশ্রমই করিসনি, তোর বস্তায় তো পাথর রয়ে গেছে রে। পাথর আছে, কিন্তু বুড়িমা আমি তো কাল রাতে সৃষ্টিকর্তার কাছে চেয়েছিলাম যেন পাথর থেকে ধান আলাদা হয়ে যায়। ওরে মূর্খ, পরিশ্রম না করে শুধু সৃষ্টিকর্তার কাছে চাইলেই হবে? হ্যাঁ, সৃষ্টিকর্তা তাদেরকে আশীর্বাদ করে যারা পরিশ্রম করে, বুঝেছিস? এ থেকেই বোঝা গেল আসলে তুই অলস আর টোনা অনেক পরিশ্রমী। তাই টোনা বেশি লাভের ভাগটা পাবে। যে পরিশ্রম করবে সেই ফল পাবে। মনে রাখবি, পরিশ্রম সফলতার চাবিকাঠি। হ্যাঁ বুড়িমা, এবার আমি সবটা বুঝতে পেরেছি। পরিশ্রম না করে কখনো সৃষ্টিকর্তার উপর নির্ভর করা যাবে না। আগে তো আমাকে কাজ করতে হবে, তারপরই তো সৃষ্টিকর্তা আমাকে আশীর্বাদ করবে। এরপর রাজু টোনা তার ভুল বুঝতে পারে, আর এরপর থেকে অনেক পরিশ্রমী হয়ে ওঠে। শয়তান ডাইনি, আমার দিকে এগোবি না, এগোবি না বলছি। চলে যা, চলে যা, এখান থেকে চলে যা, নয়তো এর ফল ভালো হবে না কিন্তু। যা বলছি, চলে যা। আমি কিছুতেই তোকে ছাড়বো না। অনেকদিন তোর পিছু পিছু ঘুরছি, আজ তোকে হাতে নাতে পেয়েছি। আজ তোকে আমি খাবোই খাবো। তোকে খেয়ে আমি আমার শক্তি বৃদ্ধি করব। পরি ডাইনির হাত থেকে বাঁচার জন্য ডাইনির উপর জাদু প্রয়োগ করতে থাকে। কর, যত ইচ্ছে জাদু প্রয়োগ কর আমার উপর। তোর জাদুতে আমার কোনো ক্ষতি হবে না, কারণ কেউ তো জানেই না আমার প্রাণভোমরা কোথায় আছে। ডাইনি পরির দিকে এগোতে থাকে। এদিকে ঘটনা আড়াল থেকে টুনি পাখি দেখে ফেলে। আরে আরে, এই সেই শক্তিশালী ডাইনি তাই না, যার কথা আমি তান্ত্রিক বাবার কাছে শুনেছিলাম। কিন্তু এই ডাইনি তো দেখছি পরীকে আক্রমণ করেছে। না না, যে করেই হোক ডাইনির হাত থেকে পরীকে বাঁচাতেই হবে। ডাইনি, তুই কি ভেবেছিস তোর প্রাণভোমরা কোথায় আছে আমি জানি না? আমি সব জানি, তান্ত্রিক বাবা আমায় সব বলেছে। এবার দেখ আজ তোর ধ্বংস কিভাবে হয়। টুনি দুটো পাথর কুড়িয়ে নেয় আর চুপি চুপি ডাইনির পিছনে যায়। এরপর পাথর ঠুকে ডাইনির চুলে আগুন লাগিয়ে দেয়। কে রে, কে, কার এত বড় সাহস আমার প্রাণভোমরায় হাত দেয়? আমি ছাড়বো না, কাউকেই ছাড়বো না আমি। এই কথা বলতেই ডাইনি একেবারে ভস্ম হয়ে যায়। কে তুমি পাখি? আমাকে এত বড় বিপদ থেকে এভাবে বাঁচালে? আর তুমি কি করে জানলে যে ডাইনির প্রাণভোমরা তার চুলে? পরি, আমি হলাম টুনি, এই বনেই থাকি। আসলে এই ডাইনির গল্প আমি এক তান্ত্রিক বাবার কাছে শুনেছিলাম। আর তান্ত্রিক বাবা বলেছিল যে এই ডাইনির প্রাণভোমরা তার চুলে আছে। ভাগ্যিস তুমি তান্ত্রিক বাবার থেকে গল্পটা শুনেছিলে, তা না হলে তো আজ নির্ঘাত আমার মৃত্যু হতো। আমার কোনো শক্তিই খাটছিল না জানো। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। ধন্যবাদ দিতে হবে না গো, পরীরা তো পাখিদের কত সাহায্য করে। পাখিদেরও তো দায়িত্ব পরীদের সাহায্য করা, তাই না? সত্যি আমি তোমার ব্যবহারে অনেক খুশি হয়েছি। এই নাও, আমি তোমাকে গোলাপি কাঁঠালের বাড়ি দিলাম। এটা একটা জাদুই বাড়ি, তুমি এখানে সব রকমের সাহায্য পাবে পাখি। জানো, তুমি আমাকে আজ অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছো, তাই আমি খুশি হয়ে এটা তোমাকে উপহার দিলাম। এ কথা বলে পরি অদৃশ্য হয়ে যায়। বাহ,
গোলাপি কাঁঠালের বাড়িটা তো বেশ সুন্দর। তবে পরি আমাকে কাঁঠালের বাড়িটা উপহার দিয়ে ভালোই করেছে। আমার আগের বাড়িটা তো ভেঙেই গেছে, ভালোই হবে। আজ থেকে আমি নতুন কাঁঠালের বাড়িতে থাকবো, কি মজা। এরপর থেকে টুনি তার গোলাপি কাঁঠালের বাড়িতে অনেক সুখে দিন কাটাতে থাকে। ওরে বাবা, এটা আমি কি দেখছি? গোলাপি কাঁঠালের বাড়ি, এত সুন্দর বাড়ি আমি আগে কোনো দিনও দেখিনি। আচ্ছা, এটা কার বাড়ি? দূর, কার বাড়ি হয় হোক, আজ আমি এই কাঁঠাল বাড়ি চুরি করে নিয়ে যাব। হ্যাঁ। ঈগল যেই না টুনির গোলাপি কাঁঠাল বাড়িটার কাছে যায়, অমনি সেখানে পরি প্রকট হয়। শয়তান ঈগল, তোর এত বড় সাহস! তুই আমার দেওয়া গোলাপি কাঁঠাল বাড়ির দিকে নজর দিয়েছিস। এই কাঁঠাল বাড়ি চুরি করবি তুই, তাই না? দাঁড়া, তোকে চুরি করার শাস্তি দিচ্ছি আমি। এরপর পরে জাদু করে একটা কাটা গাছ প্রকট করে, আর কাটা গাছের সাথে ঈগলকে বেঁধে রাখে। শয়তান ঈগল, এবার তুই চুরি করার শাস্তি পাবি। ওরে বাবা রে, কাটা যে কুটুস কুটুস করে গায়ে ফুটছে, আমাকে কেউ বাঁচাও, আমি আর চুরি করব না, দয়া করে কেউ বাঁচাও আমাকে। ওরে বাবা রে। ঈগল দাদা, এসব তোমার চুরি করার ফল, বুঝেছো? তুমি কি জানো না অন্যের জিনিস চুরি করা মহাপাপ? তাই তো আজ এমন শাস্তি পেলে। চুরি করলে তো শাস্তি পেতেই হবে। যেমন অন্যের জিনিস চুরি করতে এসেছিলে, তেমন এবার শাস্তি পাও। তান্ত্রিক বাবা, আপনি আমাকে হঠাৎ এত জরুরিভাবে ডাকলেন যে? কোনো সমস্যা হয়েছে নাকি? আসলে টুনি, আমি ধ্যান করে জানতে পারলাম যে আগামী দুদিনের মাঝে তোদের বনে বন্যা হতে পারে, তাই তোদেরকে সতর্ক করতে চাই। তুই গিয়ে বনবাসীকে এ খবরটা দিয়ে দে, সবাই যেন সতর্ক হয়ে যায়, আর বন্যা আসার আগে তারা যেন কোনো উঁচু আশ্রয় কেন্দ্রে চলে যায়। কি বলছেন তান্ত্রিক বাবা? বন্যা হবে? ঠিক আছে, আমি এক্ষুনি সবাইকে খবরটা জানিয়ে দিচ্ছি। টুনি তান্ত্রিকের দেওয়া খবরটা বনবাসীদেরকে জানিয়ে দিতে থাকে। শোনো 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 বনবাসীরা, সবাই শোনো। আগামী দুদিনের মাঝে আমরা বন্যায় আক্রমণ হতে পারি, তাই সবাই নিজ নিজ দায়িত্বে খাবার সংগ্রহ করে সুরক্ষিত স্থানে আশ্রয় নাও। শোনো শোনো শোনো। কি সব আজে বাজে কথা বলছিস রে টুনি? বন্যা কোথা থেকে হবে? আকাশ তো একদম পরিষ্কার, চঞ্চনা রোদ উঠেছে, এখন তো বৃষ্টি হওয়ার কথা নয়। সুখী দিদি, আমি তো আজকের কথা বলিনি, আমি বলেছি আগামী দুদিনের মধ্যে বন্যা হতে পারে। শোন টুনি, মিথ্যা কথা বলে আমাদের বনবাসীদের একদম বিভ্রান্ত করবি না তো। না না, তোমরা আমার কথা বিশ্বাস করো, আমি একদম মিথ্যে কথা বলছি না। তান্ত্রিক বাবা ধ্যান করে দেখেছে আমাদের বনে বন্যা হতে পারে, তাই তান্ত্রিক বাবা আমাকে ডেকে বলল আমি যেন এই খবরটা তোমাদেরকে জানিয়ে দেই। দয়া করে তোমরা সতর্ক হও। টুনি, তুই ওই ভণ্ড তান্ত্রিকের কথা বিশ্বাস করেছিস, আর বিশ্বাস করে আমাদের ভুলভাল কথা শোনাচ্ছিস? শোন, ওই তান্ত্রিক একটা ভণ্ড, এর আগে আমাদের অনেক ভুল কথা শুনিয়েছে আর আমাদের বিভ্রান্ত করেছে। ওই তান্ত্রিককে আমরা কিছুতেই বিশ্বাস করব না। হ্যাঁ, কালু ঠিক বলেছে, ভণ্ড তান্ত্রিক নিশ্চয়ই আমাদেরকে আবারও বিভ্রান্ত করার চেষ্টা করছে। আর আমাদের কি খেয়ে দিয়ে কাজ নেই নাকি? এই রোদ দুপুরে খাবার সংগ্রহ করতে যাব? পারবো না আমরা। টুনির কথা কেউ বিশ্বাস করে না, সবাই টুনিকে মিথ্যাবাদী বলে অবহেলা করে চলে যায়। আজকাল দেখছি কারো ভালো করতে নেই, ওদের ভালোর জন্য সতর্ক করতে এলাম, উল্টো ওরাই আমাকে দুটো অপমান করে চলে গেল। যাকগে, ওদের কপাল ওরা খাবে। ঘরে আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে, ওদের কথা আমাকে ভাবতে হবে তো। বলা তো যায় না, তান্ত্রিক বাবার কথা সত্যিও হতে পারে। না, আমাকে একটা ব্যবস্থা করতেই হবে।
টুনি বন্যা মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে থাকে। খাবার মজুত করা তো শেষ, এবার আমাকে একটা আশ্রয় খুঁজতে হবে। আশ্রয়টা খুব গুরুত্বপূর্ণ, সুরক্ষিত আশ্রয় না পেলে তো আমরা 3 মা মেয়ে বন্যার জলে ভেসে যাব। কিন্তু আমি সুরক্ষিত আশ্রয় কোথায় পাবো? হ্যাঁ, পেয়েছি একটা বুদ্ধি। আমার মামার তো প্লাস্টিক বোতলের একটা কারখানা আছে। আমি বরং ওখান থেকে প্লাস্টিক বোতল এনে একটা প্লাস্টিক বোতলের ঘর বানাই। শুনেছি প্লাস্টিক বোতল জলে পচে না, আবার জলে ডুবেও যায় না। বন্যা হলে আমরা ভেসে বেড়াতে পারবো। টুনি তার ভাবনা মতোই কাজ করে। এদিকে বনের পাখিরা তাদের মতোই চলতে থাকে। দেখতে দেখতে 2 দিন কেটে যায়। হঠাৎই আকাশ কালো মেঘে ছেয়ে যায়, আর প্রচন্ড বেগে ভারী বৃষ্টিপাত হতে থাকে। এত পরিমাণে বৃষ্টিপাত হওয়ার কারণে বনের সবকিছু ডুবে যায়। হায় হায়, এ কি কাণ্ড হলো! সত্যি তো বন্যা হয়ে গেল। তার মানে সেদিন টুনির কথা সত্যি ছিল। হায় হায় রে, কেন যে টুনির কথা অবহেলা করলাম। সেদিন যদি টুনির কথা বিশ্বাস করতাম, আর তাহলে আমাদের এমন বিপদে পড়তে হতো না। বনের পাখিরা বন্যার জলে এভাবে ভাসতে থাকে আর নিজেদের ভুলের জন্য হায় হায় করতে থাকে। এদিকে টনি তার প্লাস্টিক বোতলের ঘরে সন্তানদের নিয়ে বন্যার জলে ভেসে বেড়াতে থাকে। এ কি, বনবাসীরা তো জলে ডুবে যাচ্ছে। এখন বোঝো তোমরা, সেদিন তোমাদেরকে এত করে বলেছিলাম যে সতর্ক হও, অন্যের কথাকে অবজ্ঞা করলে এমনটাই হয়। ভাগ্যিস বুদ্ধি দিয়ে প্লাস্টিক বোতলের ঘরটা বানিয়েছিলাম, না হলে আমার অবস্থাও এদের মতোই হতো। বন্ধুরা, এজন্যই কারো কথাকে অবহেলা করা উচিত নয়। এমনও তো হতে পারে আমরা যে বিষয় বা যে জিনিসকে অবহেলা করছি সেটাই আমাদের বিপদের কারণ হতে পারে। তাই সবকিছুকে সমান গুরুত্ব দেওয়া উচিত। টোনা, এই টোনা, কোথায় তুই? ঘর থেকে বেরিয়ে আয় বলছি। কি হয়েছে দাদা, তুমি এভাবে রেগে আছো কেন? কি হয়েছে জানিস না, ফকিরের বাচ্চা কোথাকার? এতদিন থেকে আমার দোকানে বাকি খেয়েছিস, বাকি খেতে খেতে 5,000 টাকা করেছিস, আর এখন টাকা দেওয়ার ভয়ে আমার দোকানের সামনে যাস না, তাই না রে? না দাদা, তুমি ভুল ভাবছো। আসলে আমি কিছুদিন থেকে অসুস্থ, তাই আর কি তেমন বাজারের দিকে যাওয়া হয় না। শোন, আমি ছোট খুকি নই যে আমি তোর কথা বিশ্বাস করব। আমাকে মিথ্যে গল্প শোনাতে আসিস না, বুঝেছিস? তাড়াতাড়ি ফাঁকিবাজি বাদ দিয়ে আমার পাওনা টাকা দিয়ে দে। দাদা, আমায় আর কটা দিন সময় দাও, আমি ঠিক তোমার পাওনা টাকা দিয়ে দিব। না, তোদের মতো গরিব পাখিদেরকে বাকি দেয়াই আমার ভুল হয়েছে। আজ আমি পাওনা টাকা নিয়ে তবেই যাব। হয় টাকা দে, আর না হয় বাড়ি ছাড়। দাদা, এত নিষ্ঠুর হয়েও না। বাড়ি ছাড়লে বউ বাচ্চা নিয়ে আমাকে পথে বসতে হবে। দয়া করে আমাকে আর কটা দিন সময় দাও, দয়া করো দাদা। কালু কাক টোনার কোনো কথাই শোনে না। টোনার স্ত্রী আর বাচ্চা সহ টোনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। ওগো, কালু দাদা এত নিষ্ঠুর, সামান্য কটা বাকি টাকার জন্য আমাদেরকে ঘর বাড়ি ছাড়া করলো। এখন আমরা কোথায় যাব গো, কোথায় যাব? গিন্নি, আমি কিছু বুঝতে পারছি না, এখন আমি কি করব? কালু দাদা তো বনের সব থেকে শক্তিশালী পাখি। আমার মতো গরিব পাখিকে কালু দাদা পিষে মারতে একবারটিও ভাববে না গো। চলো, সামনে এগিয়ে চলো, দেখি কোনো আশ্রয়ের ব্যবস্থা করতে পারি কিনা। টোনা টুনি আশ্রয় খুঁজতে থাকে। যেতে যেতে টুনির চোখে একটা মাটির ঢিপি পড়ে। ওগো, ওই দেখো একটা মাটির ঢিপি। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা যদি এই ঢিপি থেকে মাটি নিয়ে একটা ঘর বানাই, তাহলে বিনা টাকায় আমরা ঘর পাবো, বলো? কথাটা তুমি মন্দ বলনি গিন্নি, এমনিতেও কোনো আশ্রয় পেলাম না। এখন তোমার বুদ্ধিটাই কাজে লাগাতে হবে।
টোনাটুনি দুজন মিলে মাটি দিয়ে সুন্দর করে একটা মাটির ঘর বানায়। আর এদিকে টোনা দিনমজুরের কাজ করতে শুরু করে। দিনমজুরের কাজ করে কোনো রকমে টোনা তার সংসার চালাচ্ছিল। একদিন, ওগো দেখে যাও কি কাণ্ড হয়েছে, আমাদের মাটির ঘরের পাশে একটা গয়নার গাছ হয়েছে। তাড়াতাড়ি দেখে যাও, গাছে কতগুলো গয়না ধরেছে। এ কি, মাটির ঘরের পাশে গয়নার গাছ? গাছে আবার কখনো গয়না ধরে নাকি? গিন্নি, আমার মনে হয় এটা কোনো ভুতুড়ে গাছ। এই গাছ এখানে থাকলে আমাদের বিপদ হতে পারে। আমি বরং এটাকে কেটে ফেলি। টোনা যেই না কুঠার দিয়ে গয়নার গাছের গোড়ায় আঘাত দিতে ধরে, তখনই গয়নার গাছ চিৎকার দিয়ে ওঠে। না না, তুমি দয়া করে আমাকে কেটো না। আমি কোনো ভুতুড়ে গাছ নই। আমি হলাম গয়না রাজ্যের গয়না পরী। আমি তোমাদের কোনো ক্ষতি করব না। দয়া করে তোমরা আমাকে কেটো না। পারলে আমাকে মুক্ত করো। কি, তুমি গয়না পরী? কিন্তু তুমি এখানে বন্দি হলে কিভাবে? আসলে আমি গয়না রাজ্যের সব থেকে সুন্দরী আর শক্তিশালী পাখি ছিলাম। আমার এই সৌন্দর্য আর শক্তির উপর নজর পড়ে এক ডাইনির। ডাইনি আমার সৌন্দর্য আর শক্তি কেড়ে নেওয়ার জন্য আমাকে এই গাছে বন্দি করে রেখেছে। আমি গয়না পরী হওয়ার কারণে গাছে গয়না ধরেছে। দয়া করে তোমরা আমাকে মুক্ত করো, না হলে যে আগামী অমাবস্যা আসলে ডাইনি আমাকে মেরে ফেলে আমার সৌন্দর্য শক্তি সব কেড়ে নিবে আর পুরো পৃথিবীতে রাজত্ব চালাবে। না না, এটা আমরা কিছুতেই হতে দিব না গয়না পরী। আমরা তোমাকে মুক্ত করব। দয়া করে বলো, কি উপায়ে তোমাকে আমরা মুক্ত করতে পারবো? এই যে দেখো, আমার ডালে নীল রঙের একটা গয়না আছে। তোমরা ওই গয়নাটা ছিঁড়ে ফেলে মাটিতে পুঁতে দাও। টোনা গয়নার গাছ থেকে নীল রঙের গয়নাটা ছিঁড়ে নেয় আর মাটিতে পুঁতে দেয়। এদিকে সাথে সাথে গয়নার গাছটা অদৃশ্য হয়ে সেখানে গয়না পড়ে প্রকট হয়। সত্যি আমি তোমাদের সততা দেখে মুগ্ধ। তোমরা চাইলে আমাকে সাহায্য না করে আমার গয়নাগুলো আত্মসাৎ করতে পারতে, কিন্তু তোমরা তা করনি। সত্যি তোমরা অনেক সৎ পাখি। এবার আমি তোমাদের সততার পুরস্কার দিব। গয়না পরে জাদু করে টোনাদেরকে অনেকগুলো জাদুই গয়না দেয় আর সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, দেখলে তো সততার ফল কেমন হয়। সৎ পথে থাকলে সব সময় জয় হয়। তাই আমাদের উচিত সব সময় সৎ পথে থাকা। আর আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।